গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা একদম রিসেন্ট হয়েছে, ডেটটা হচ্ছে তোমার 22 এপ্রিল 2020 আর কি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। 22 এপ্রিল 2020, 22 এপ্রিল 2020 এমন একটি ঘটনা হয়েছে যে সম্বন্ধে আমরা ভালো করে আমাদের জানতে হবে। আমাদের এক্সাম পার্সপেক্টিভে পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অবশ্যই জানতে হবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা যেহেতু সংবিধান সম্পর্কিত, সুতরাং সংবিধান থেকেও কিন্তু অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার রিলেটেড বিষয় এটা, সেখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। সম্প্রতি 22 এপ্রিল 2020 সুপ্রিম কোর্টের 5 জন জাজের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ আছে। সুপ্রিম কোর্টে যে বিভিন্ন রকমের বেঞ্চ আছে, সিঙ্গেল বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ, হ্যাঁ, ডিভিশন বেঞ্চ, এগুলো। সিঙ্গেল বেঞ্চে একজন জাজ থাকে, ডিভিশন বেঞ্চে 2 জন জাজ, কনস্টিটিউশনাল বেঞ্চে 5 জন জাজ। ওকে, তাহলে এখানে বলছে দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্ট, দিল্লির সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় 22 এপ্রিল 2020 তে 5 জন জাজের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ একটা রায় দেয় যে অন্ধ্রপ্রদেশে সম্প্রতি একটা আইন 2000 সালে যেটা পাশ করা হয়েছিল, পাশ করার অবশ্যই একটা কারণ আছে। এটা শুধু অন্ধ্রপ্রদেশ না, ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেসব জায়গায় ট্রাইবালস বা এসটি শিডিউল ট্রাইবস আর কি আছে, একদম ট্রাইবাল এরিয়া, উপজাতি অধ্যুষিত বা কিছু পরিমাণে উপজাতি আছে, তাদের উন্নতির জন্য সরকার যে স্কুল স্থাপন করেছে, স্পেশালি ফর উপজাতিদের জন্য, তাতে যে সমস্ত টিচারদের নিয়োগ করা হয়, এসএসসি পাশ করে যে সমস্ত টিচাররা যায়, তারা সকলেই উচ্চ বর্গের এবং তারা কিন্তু বেসিক্যালি ট্রাইবাল ভাষা সম্বন্ধে খুব একটা বেশি আইডিয়া নেই। যেমন সাঁওতালদের, যেমন ধরো কোনো একজন বাঙালি ছেলেকে যদি এসএসসি পাশ করেছে, যে তাকে আমি পুরুলিয়া, তারপর ধরো হচ্ছে ঝাড়গ্রাম, তারপর ধরো বা সাঁওতাল পরগনার এই সমস্ত অঞ্চলে পাঠাই, অথবা ধরো তোমার টোটোপাড়া যেটা হচ্ছে দিনাজপুর, কোচবিহারে যেটা তোমার টোটো উপজাতি যেটা আছে, ওখানে পাঠাই, তা ওদের ভাষা সম্বন্ধে এদের কিন্তু কোনো আইডিয়াই নেই। এবং তাদের স্কুলে, অর্থাৎ এই ট্রাইবালদের স্কুলে যদি আমি সাধারণ উচ্চশিক্ষিত উচ্চ বর্গের টিচার নিয়োগ করি, তাহলে তাদের পক্ষে কিন্তু এদেরকে পড়ানো সম্ভবপর হবে না। প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, দ্বিতীয় কথা হচ্ছে যে এদের মানসিকতার সঙ্গে এদের মানসিকতা একেবারেই মেলে না। দ্বিতীয় কথা হচ্ছে সাঁওতাল ভাষা সম্পর্কে আমি যদি সম্ভবভাবে পরিচিত না হই, আমি একটা বাঙালি ছেলে, আমি সাঁওতাল ভাষা জানি না, তাহলে কিন্তু আমি বাংলা বা ইংলিশের এই ভাষার সাহায্যে কিন্তু তাকে পড়াতে চেষ্টা করবো, যেটা তার পক্ষে নেওয়াটা সম্ভবপর হবে না। কারণ এই মুহূর্তে সে কিন্তু সাঁওতালি ভাষা ছাড়া বা বড়ো বা ডোগরি এই ভাষাগুলো ছাড়া কিন্তু অন্য কোনো ভাষা সে জানে না। মুশকিলটা হচ্ছে এইখানে। তার জন্যই অন্ধ্রপ্রদেশ সরকারের অনুরোধে 2000 সালে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল, এটা কিন্তু আজকে নয়, 2000 সালে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এই শিডিউল এরিয়া গুলোতে একটা রাজ্যপালের যে স্পেশাল ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেই পাওয়ারটা প্রয়োগ করে রাজ্যপাল কি করে, 2000 সালে অন্ধ্রপ্রদেশ যখন তোমার তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ একসঙ্গে আছে, সেই সময় অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল শিডিউল এরিয়া গুলোতে একদম কি করে না, 100% তোমার এসটি টিচারদের জন্য এসটি রিজার্ভেশন করে দেয় 100%। এই স্কুলগুলোতে যতগুলো সিট থাকবে ততগুলো শুধুমাত্র এই তোমার শুধুমাত্র এসটি টিচাররাই শুধু চাকরি পাবে, যাতে ওই ট্রাইবাল টিচার হলে ট্রাইবালদের পড়াতে সুবিধা। ঠিক আছে, 100% এসটি টিচারদেরই ওখানে রিজার্ভেশন দেওয়া হয়, কারণ অন্য টিচাররা স্কুলে আসে না। যেটা সমস্যা হচ্ছে সেটা তোমার অ্যাবসেন্টিজম, একটা অদ্ভুত ইংলিশ এখানে আছে, যেটা দেখলাম যে ফেনোমেনন অফ অ্যাবসেন্টিজম। অর্থাৎ এখানে হচ্ছে অন্ধ্র সরকার যে কোর্টে এটা নিয়ে অনেকগুলো কোর্টের কেস হয়। হাইকোর্টে একটা কেস হয়েছিল, হাইকোর্টে সরকার জেতে, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে অবশ্য হেরে যায়। ঠিক আছে, আচ্ছা, সরকারের বক্তব্য দু জায়গাতেই সেম ছিল। সরকারের বক্তব্য খুব একটা ফেলে দেওয়ার মতো নয়, সরকারের বক্তব্য খুবই বাস্তবোচিত, যদিও সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল বলেছেন আইনের দিক থেকে বা সংবিধানের দিক থেকে। ওকে, তাহলে এখানে পয়েন্টে যেটা বলছে, দেখো, সরকারের বক্তব্য সরকারের বক্তব্য হচ্ছে যে টু প্রমোট এডুকেশন টু দি এসটি, অর্থাৎ শিডিউল ট্রাইবসদের আমি এডুকেশন একদম প্রমোট করতে চাইছি এবং 100% আমি তারা যাতে শিক্ষিত হয় তার আমি প্রচেষ্টা করছি, এবং তার জন্যই আমি কি করছি যে 100% সিট এইসব ট্রাইবাল এরিয়া গুলোতে 100% সিট রিজার্ভেশন করছি এসটিদের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে ফেনোমেনন অফ অ্যাবসেন্টিজম, এটা একটা নতুন টার্ম আমরা জানলাম, ইংলিশে এটা কিন্তু খুবই কাজে লাগবে, ফেনোমেনন অফ অ্যাবসেন্টিজম। আচ্ছা, অ্যাবসেন্টি লিস্ট বলে আমরা একটা জানি, একটা ইংলিশ আছে। অ্যাবসেন্টি লিস্ট হচ্ছে যে যারা অনুপস্থিতির তালিকা, সেরকম আর কি অ্যাবসেন্টিজম এই ঘটনাটা ঘটছিল। যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ বর্গের যারা টিচার, তারা এই সমস্ত ট্রাইবাল এরিয়া স্কুলগুলোতে যাচ্ছে না, পড়াচ্ছেও না।
ওকে, কিন্তু মাইনে নিচ্ছে এটা। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে উইথ ভিউ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ট্রাইবস, যাকে বলা হচ্ছে ট্রাইবদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্যই আমি এই আইনটা এনেছি, রাজ্যপাল এটা এনেছে আর কি। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস যেটা অন্ধ্র সরকারের খেয়াল করা উচিত ছিল তারা খেয়াল করেনি, আইনের একটু ফাঁক থেকে গেছে। এখানে বলছে দেখো, ভারতের সংবিধানের শিডিউল 5 এরিয়ার মধ্যে কি বলছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দি শিডিউলড এরিয়াস ইন দা অ্যাডমিনিস্ট্রেশন অফ দি শিডিউলড এরিয়াসের মধ্যে যে সমস্ত রাজ্যগুলোর কথা হচ্ছে বলা, তা সেগুলো সেই রাজ্যের মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশ পড়ছে না। সেই রাজ্যগুলোর মধ্যে কি কি পড়ছে দেখো, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এরা হচ্ছে কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এবং সংবিধানে বলা আছে যে আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি শিডিউল 5 এর মধ্যে আসছে। আর শিডিউল মানে পরবর্তীকালে মানে এই শিডিউল 6 এ কিন্তু আবার বলা হয়েছে যে শিডিউল 5 থেকে এই রাজ্যগুলোকে বাদ দেওয়া হচ্ছে, এই রাজ্যগুলোকে স্পেশাল প্রভিশনের মধ্যে রাখা হচ্ছে। ওকে, এইসব রাজ্যগুলোর ক্ষেত্রে রাজ্যপাল কি করতে পারে, রাজ্যপাল কিন্তু কোনো নতুন আইন প্রণয়ন করতে পারে না। রাজ্যপাল কি করতে পারে, রাজ্য বিধানসভা বা যাকে আমরা বলতে পারি পার্লামেন্ট, সংসদে পাশ হওয়া কোনো আইন এই শিডিউল এরিয়া গুলোতে লাগু হবে কি হবে না সেটা রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে ঠিক করতে পারে। এটা রাজ্যপালকে ক্ষমতা দেওয়া আছে, কিন্তু রাজ্যপাল নিজে কোনো আইন কিন্তু প্রণয়ন করতে পারে না। ওকে, এখানে বলছে দেখো, শিডিউল 5 এরিয়ার মধ্যে যে রাজ্যপাল এবং সরকার, রাজ্য সরকার এই সমস্ত শিডিউল 5 এরিয়াতে যে সমস্ত রাজ্যগুলোর কথা উল্লেখ আছে দেখো, এখানে বলছে শিডিউল 5 এরিয়াসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু সেই রাজ্য সরকার তাদের নিয়ম অনুযায়ী করবে রাজ্যপালের সাহায্যে আর কি। ঠিক আছে, এখানে বলছে যে শিডিউল এরিয়াসে কি বলা হচ্ছে, যে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য শিডিউল এরিয়াস ইন দ্য স্টেটস আদার দ্যান, এখানে বলা হচ্ছে দেখো যে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য শিডিউল এরিয়াস ইন দ্য স্টেট আদার দ্যান আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। শিডিউল 6 এ হচ্ছে বলা, প্রোটেক্ট দ্য ট্রাইবাল ইন্টারেস্ট ইন দ্য 4 স্টেট, প্রোটেক্ট দ্য ট্রাইবাল ইন্টারেস্ট ইন দ্য 4 স্টেট, সেটা হচ্ছে এক্সক্লুডেড দিস 5th শিডিউল। আচ্ছা, 5th শিডিউলের মধ্যে বেসিক্যালি যে রাজ্যগুলোকে অ্যাড করা হচ্ছে, 5th শিডিউলের মধ্যে যে রাজ্যগুলো আছে তার মধ্যে আছে অন্ধ্র, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, তেলেঙ্গানা। ওকে, কিন্তু এর মধ্যে কিন্তু তোমার আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আসছে না। ওকে, আচ্ছা, কাজেই রাজ্যপাল ওইখানে যে একটা নতুন আইন প্রণয়ন করলেন যে 100% সিটি ট্রাইবালদের জন্য সংরক্ষিত হবে, সেটা সুপ্রিম কোর্ট, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, আমি আবারও বলছি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কি হচ্ছে না, সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি বলছে না, এটা তোমার মানে শিডিউলের মানে শিডিউল 5 শিডিউলের 5-এর 1 ধারায় অনুযায়ী যেটা সুপ্রিম কোর্ট বলছে যে এটা সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15-র 1 আর্টিকেল আর 16তম আর্টিকেল, তিনটেকেই ভায়োলেট করছে। সুতরাং এটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। আচ্ছা, 14তম আর্টিকেলে কি বলা হচ্ছে, আইনের চোখে সকলে সমান, ইকুয়ালিটি বিফোর ল, এটাকে ভায়োলেট করছে। কারণ তুমি এখানে নির্দিষ্ট 100% সিটি রিজার্ভেশন করে দিচ্ছ এসটিদের জন্য, মানে শিডিউল ট্রাইবস যে শিক্ষকরা তারাই এখানে চাকরি পাবে, অন্য কেউ যোগ্যতা থাকলেও চাকরি পাবে না। কারণ আমি এটা আগে থেকে ঠিক করে দিচ্ছি, এটা কিন্তু সংবিধানে এইভাবে ঠিক করা যায় না। আচ্ছা, 15-র 1তম আর্টিকেল যেটা হচ্ছে যে ভায়োলেশন অফ দ্য সেক্স, কাস্ট, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ, এসব ভিত্তিতে কাউকে ভাগ করা যায় না, কিন্তু এখানে ভাগ করা হচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে 15-র 1তম আর্টিকেল এখানে ভায়োলেট হচ্ছে। নেক্সট 16তম আর্টিকেল, পাবলিক অ্যাপয়েন্টমেন্টস, পাবলিক মানে সরকারি চাকরিতে কোনো ডিসক্রিমিনেশন করা যায় না, কিন্তু এখানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। সুতরাং এই কারণেই আর কি তোমার সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্যপালের ক্ষমতা হচ্ছে পাবলিক মানে ইন্টারেস্টটাকে দেখা, এবং সরকার কোনো আইন করলে সেটা ওই এসসি এসটি এরিয়াতে লাগু হবে কি হবে না সেটা ঠিক করা একমাত্র অধিকারী হচ্ছে রাজ্যপাল। কিন্তু রাজ্যপালের নতুন কোনো আইন প্রণয়ন করার ক্ষমতা নেই, যদিও এখানে রাজ্যপাল কিন্তু মানে একটু ভুল বশতই একটা নতুন আইন প্রণয়ন করে ফেলেছেন, এবং তিনি বলছেন এটা কিন্তু সংবিধানের কোথাও নেই বলা যে 100% রিজার্ভেশন কোনো একটা স্পেশাল উপজাতির জন্য সেটা কিন্তু হয় না। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সেটাই বলছে, বিধানসভায় কোনো আইন বা শিডিউল এরিয়াতে লাগু হবে কি হবে না সেটা রাজ্যপাল অবশ্যই ঠিক করতে পারে, কিন্তু রাজ্যপাল এমন কোনো কাজ করতে পারে না যেটাতে সংবিধান ভায়োলেট হচ্ছে। মানে সংবিধান ভায়োলেট হচ্ছে মানে 14তম আর্টিকেল ভায়োলেট হচ্ছে, 15-র 1তম আর্টিকেল ভায়োলেট হচ্ছে, আর অন্যদিকে তোমার 16তম আর্টিকেল ভায়োলেট হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট এটা ফর এক্সাম পার্সপেক্টিভ। তাহলে এখানে জিনিসগুলো অবশ্যই আমি যেরকম দিই পিডিএফ আকারে অবশ্যই দেবো, পিডিএফটা অবশ্যই তোমরা পড়বে, পিডিএফটা অবশ্যই তোমরা পড়বে, আর তার সঙ্গে ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই কিন্তু পড়বে আগে। ঠিক আছে, যেগুলো আমি বললাম যে ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একদম সুপ্রিম কোর্ট কেন এটা বলছে সেটাও তোমাদের জানতে হবে। যদি WBCS এর মেন এক্সামে এই ধরনের জিনিসগুলো ভীষণ দেয়,
সেখানে কিন্তু শুধু এমসিকিউ না, সেখানে কিন্তু মানে বেসিক্যালি অনেক জায়গায় লেখা হবে, শুধুমাত্র বিসিএস এক্সাম নয়, অন্যান্য যেটা অন্যান্য অনেক আমি দেখেছি পরীক্ষাতে তোমার হাইকোর্টের এক্সাম আছে, বিজনেসের এক্সাম আছে, এখানে তোমার যেখানে কিন্তু লিখতে হয় পরিষ্কারভাবে ইংলিশ বা বাংলা, জিকে যে কোনো ভাষাতেই তো তোমরা করতে পারো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইউপিএসসি পার্সপেক্টিভে তো অবশ্যই সেখানে ইংলিশ, হিন্দি, বাংলা যে কোনো ভাষাতে তুমি ভারতবর্ষের 22টা ভাষার মধ্যে যে কোনো ভাষাতেই তুমি সেখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে লেখা অসম্ভব হয়ে যাবে। আর এই সমস্ত জিনিসগুলো এরকম যেহেতু সংবিধান রিলেটেড বিষয়, আইনের বিষয়, সামান্যতম ভুল হলে কিন্তু কেটে গোল্লা দেবে, ঠিক আছে? সুতরাং অবশ্যই তোমাদের এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে, পড়তে হবে, পিডিএফ গুলো ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ।